সবাইকে আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজকে আমরা আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি। তো যেভাবে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের শুরু করে থাকি সেভাবেই করছি, আজকে বেশি কিছু বলার নেই। তো শুরু করা যাক। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। প্রথমে গতকালের প্রশ্নগুলো দিয়ে প্রথম প্রশ্ন কী ছিল? রিসেন্টলি ইন নিউজ, carbon utilizing makes its source to the A. air pollution, B. water pollution, C. soil erosion or D. ozone layers decay। এখানে মনে হতে পারে যে কার্বন তো এখন এয়ার থেকেও বেরোয়, ওয়াটার থেকেও বেরোয়, আর সয়েল থেকেও মিথেনের মাধ্যমে কার্বন বেরোয়, তাহলে কোনটা হবে? কিন্তু এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কার্বন নিউট্রালাইজিং যখনই বলা হচ্ছে তখন কিন্তু প্রথমে যে চিত্রটি সামনে খাড়া করে সেটি হচ্ছে বন জঙ্গল এবং বাতাস। অতএব এর যদিও এই তিনটেই ঠিক, কিন্তু এর মধ্যে সেরকমভাবে দেখতে গেলে চারটেই ঠিক, কিন্তু এর মধ্যে সব থেকে সঠিক, ঠিক আছে, সঠিকতর উত্তরটি হবে এ, এয়ার পলিউশন বা বায়ু দূষণ। দ্বিতীয় প্রশ্ন কী ছিল? পিল্লা আলমারি ট্রি ইজ সিচুয়েটেড ইন এ অন্ধ্রপ্রদেশ, বি তেলেঙ্গানা, সি তামিলনাড়ু, ডি কর্ণাটকা। এখানে আমরা জানি সকলেই যে এটি একটি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এবং এটি তথ্যভিত্তিক একটি প্রশ্ন এবং এর উত্তর হবে বি তেলেঙ্গানা। তো এবার আমরা চলে আসি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে। আজকে তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা ঠিক সেই অর্থে কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারণ এটির থেকে প্রিলিমসেই একমাত্র প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এছাড়াও এটা আমাদের জেনে রাখতে হবে পরবর্তীকালে মেইনসের কিছু আনসার রাইটিংয়ের জন্য। এইটা কিন্তু সেই অর্থে আমাদের খুব যে ডিরেক্ট প্রশ্ন আসবে এমনটা নয়, তবে অনেক ক্ষেত্রে উদাহরণ দেওয়ার জন্য এই জিনিসটা আমাদের জেনে রাখা উচিত। সেটি হলো ইথিওপিয়ান ক্রাইসিস। এখন ইথিওপিয়ান ক্রাইসিস কি, যারা একটু আমরা খবরের কাগজ পড়ি তারা আমরা সকলেই জানি যে এই 2019 সালেই যিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন তিনি হলেন আবি আহমেদ, যিনি হচ্ছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ইথিওপিয়ার। কেননা এরিট্রিয়া এবং ইথিওপিয়া এই দুটি দেশের মধ্যে একটা ক্রাইসিস চলছিল, সেখানে উইদাউট ওয়ার একটা পিস এগ্রিমেন্ট নিয়ে এসেছিলেন বলে, এবং সেটা তিনি সফলও হয়েছিলেন, সেই জন্য তিনি নোবেল প্রাইজও পান। কিন্তু তাহলে এখন হঠাৎ করে আবার নতুন কী ইনসার্জেন্স হলো, এটা জেনে রাখা ভালো গল্পের মতো করে। এখন প্রথমে আমাদের জানতে হবে যে ইথিওপিয়া কোথায় অবস্থিত। ইথিওপিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ এবং পাশে ম্যাপ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ইথিওপিয়া হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। এর চারিদিকে হচ্ছে এরিট্রিয়া রয়েছে, জিবুতি রয়েছে, সোমালিল্যান্ড আছে, খুব ছোট্ট করে পান্টল্যান্ড বা পিউন্টল্যান্ড বলতে পারো সেটি রয়েছে, সোমালিয়া রয়েছে এবং এদিকে কায়রো, মিশর টিশর এগুলো রয়েছে। তো এই হচ্ছে ইথিওপিয়ার মোটামুটিভাবে একটা জিওগ্রাফি। ইথিওপিয়া একটি ল্যান্ডলক কান্ট্রি, এখানে কোনো সমুদ্র বা কোনো ক্যানেলের সঙ্গে কিন্তু যোগাযোগ নেই, কিন্তু এরিট্রিয়া হচ্ছে সুয়েজ ক্যানেলের সঙ্গে যুক্ত আছে। তো এবারে ইথিওপিয়ার রাজধানী কোথায়? না আদ্দিস আবাবা, এটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী। তাই এটা আমাদের জিওগ্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে ইথিওপিয়ার রাজধানী কী, বা ইথিওপিয়ার চারপাশের নেইবার কান্ট্রিগুলোর মধ্যে কোনটি নয়, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এরকম একটা প্রশ্ন দেওয়াও আছে তোমাদের, পরবর্তীকালে তোমরা দেখতে পাবে। তো এখন এই ইথিওপিয়ার সমস্যাটা কোথায় হয়েছে? না ইথিওপিয়ায় দুটো এথনিক গ্রুপ আছে, সেইখানকার ভূমিপুত্র আছে দুটো গ্রুপ, একটি হচ্ছে ওরোমো গ্রুপ আর একটি হচ্ছে টাইগ্রেয়ান গ্রুপ। এখন টাইগ্রেয়ান গ্রুপটা হচ্ছে এখানে এখন সমস্যাটা চলছে, টাইগ্রেয়ান গ্রুপ রয়েছে টাইগ্রে অঞ্চলে। সেখানে কি সমস্যা হচ্ছে, এরা হচ্ছে যদিও 6%, টোটাল পপুলেশনে যদিও এরা 6%, কিন্তু সেক্ষেত্রে এদের রিপ্রেজেন্টেশন ইন গভর্নমেন্ট অ্যান্ড অল কাইন্ড অফ ইনস্টিটিউশনস আর মাচ হাইয়ার দ্যান ওরোমো, যারা কিনা লার্জেস্ট এথনিক গ্রুপ ইন ইথিওপিয়া। তাহলে ব্যাপারটা বোঝা গেল, কম লোকের বেশি রিপ্রেজেন্টেশন হচ্ছে, অথচ বেশি লোক যেখানে আছে সেখানে রিপ্রেজেন্টেশনটা খুবই কম। তা এখন যিনি আছেন প্রাইম মিনিস্টার আবি আহমেদ, ইনি হচ্ছেন ওরোমো এই যে গোষ্ঠীর
এই গোষ্ঠীর একজন মানুষ। ইনি বলছেন যে এই যে একটা মানে ডিসব্যালেন্স অফ পাওয়ার অ্যান্ড রিপ্রেজেন্টেশন, এটাকে তিনি শেষ করবেন। কী করে করবেন? প্রথমে পিস এগ্রিমেন্টের মাধ্যমে যাওয়ার চেষ্টা করেছিলেন, হয়নি। এখন টাইগ্রেয়ানদের সঙ্গে ওনার যুদ্ধ চলছে, ওনার গভর্নমেন্টের। অর্থাৎ টাইগ্রেয়ানকে উনি বলে দিয়েছেন যে টাইগ্রে যে অঞ্চলটি আছে সেখানে হচ্ছে উনি ওয়ার ডিক্লেয়ার করে দিয়েছেন। তো সেইটা হচ্ছে মোটামুটিভাবে ইথিওপিয়ার গল্প, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এটা থেকে একমাত্র আমাদের প্রশ্ন আসতে পারে জিওগ্রাফি ওয়াইজ, অথবা আর একটা প্রশ্ন আসতে পারে যে এই নোবেল পিস প্রাইজের ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে। এছাড়া এইটা আমাদের বিভিন্ন জায়গায় উদাহরণ হিসাবে আমরা বিভিন্ন এথনিক, ধরে নাও মেন্সে কোনো কোয়েশ্চেন দিল ইউপিএসসিতে, যে হোয়াট ইজ দিস এথনিসিটি অল অ্যাবাউট অ্যান্ড হাউ ডাজ ইট অ্যাফেক্ট ওয়ান কান্ট্রিজ পিস অ্যান্ড লিবার্টি অ্যান্ড এভরিথিং। তো সেক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলটা আমরা দিয়ে বলতে পারি যে হাউ এথনিক গ্রুপস আর ইমার্জিং অ্যাজ স্মল অ্যান্ড মাইক্রো পাওয়ার্স অ্যান্ড দে আর ডিমান্ডিং দেয়ার ওন রাইটস। আজকের দ্বিতীয় যে খবরটি আমাদের চাকরির পরীক্ষার আঙ্গিক থেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো ন্যাশনাল এগ্রিকালচারাল এডুকেশনাল পলিসি এবং একাডেমিক ক্রেডিট ব্যাঙ্কস এবং সেই সংক্রান্ত কিছু তথ্য। তো এটি হচ্ছে তোমার জিএস পেপার 3, যেখানে এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল পলিসিস এইগুলো নিয়ে যে সেকশনটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট। এছাড়া মেন্সে তো পলিসি নিয়ে কোয়েশ্চেন করেই থাকে। এছাড়াও প্রিলিমসে তো শর্ট কোয়েশ্চেন তোমরা আশা করতেই পারো, সেটা বিসিএস থেকে বলো কিংবা ইউপিএসসি থেকে বলো অথবা যে কোনো সিভিল সার্ভিস থেকে বলতে পারো। তো যাই হোক, তো আজকের এই ব্যাপারটা কি, এটা হচ্ছে এই যখন ন্যাশনাল এডুকেশন পলিসি যখন আনা হয়, তার সাথে সাথেই এই ন্যাশনাল এগ্রিকালচারাল এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছে। এখন এই এডুকেশন পলিসির মাধ্যমে কি না, এগ্রিকালচারাল যে এডুকেশন সেটাকে প্রমোট করা পলিসির কাজ। তা এখন এইখান থেকে দুটো কনসেপ্ট আসছে যেটা আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে একাডেমিক ক্রেডিট ব্যাঙ্ক, আর একটা হচ্ছে স্টুডেন্ট রেডি যোজনা। তো সেইটা কি? ফার্স্ট হচ্ছে একাডেমিক ক্রেডিট ব্যাঙ্ক। এটা কি না, তুমি অ্যাকাডেমিক্যালি কতটা সমৃদ্ধ হলে সেইটাকে অনলাইনে সংরক্ষণ করে রাখার যে প্রসেসটা বা যেখানে রাখা হবে যে সংস্থায়, সেটি হলো একাডেমিক ক্রেডিট ব্যাঙ্ক। কি বলছে? ইন্টিগ্রেশন অফ ক্যাম্পাসেস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড লার্নিং সিস্টেম। ঠিক আছে, এর একটা প্রধান উদ্দেশ্য কী হবে না, ধরে নাও তুমি আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারালে একটা ডিগ্রি নিলে, কিন্তু পরবর্তীকালে তুমি চাইছো যে তুমি হচ্ছে ভুবনেশ্বরের বিশ্ববিদ্যালয় যেটা আছে বা অন্ধ্রপ্রদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে তুমি ওর হায়ার স্টাডিজ করতে চাও, করতেই পারো। সেক্ষেত্রে কী হবে, তোমার এই একাডেমিক ক্রেডিট ব্যাঙ্কে তোমার ডিগ্রিগুলো সঞ্চিত থাকলো। এরপরে তুমি যখন ওখানে ভর্তি হবে, তোমাকে আর নতুন করে কিছু করতে হবে না বা নতুন করে তোমাকে কিছু শিখতে হবে না। তোমার এই যে ডিগ্রিটা, ডিপ্লোমা বলো বা হায়ার ডিপ্লোমা বলো, সেই ডিপ্লোমাটা ওখানে কাজে লেগে যাবে। তো এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং অল দ্য হোল এডুকেশন সিস্টেম। এটার জন্য একাডেমিক ক্রেডিট ব্যাঙ্কটাকে নিয়ে আসা হয়েছে। এছাড়া কী বলছে, ইট মে হেল্প ইন সিমলেসলি ইন্টিগ্রেটিং স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন্টু এ ক্রেডিট বেসড ফর্মাল সিস্টেম। অবশ্যই তুমি যখনই ক্রেডিট বেসড করে দিচ্ছ, যে ডিপ্লোমা, হায়ার ডিপ্লোমা, তারপরে আর গ্র্যাজুয়েশন, তারপরে মাস্টার্স, তখনই তোমার কী হচ্ছে না, তোমার স্কিল এবং যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। থার্ডলি কী হচ্ছে না, ডিজিটালি যেহেতু স্টোর করছে, সেক্ষেত্রে তোমার প্রচণ্ড মানে সফট গোয়িং এবং ইজি গোয়িং ব্যাপারটা তোমার বেশি হেকটিক হচ্ছে না। তো এই জন্যই এই তিনটে প্রধানত উদ্দেশ্য, এবং এই জন্যই হচ্ছে একাডেমিক ক্রেডিট ব্যাঙ্ককে আনা হয়েছে এবং তার প্রস্তাবনাও দেওয়া হয়েছে। তো এরপরে যে জিনিসটি আমাদের জানতে হবে এই খবর সংক্রান্ত, সেটি হলো স্টুডেন্ট রেডি। রেডি মানে রুরাল এন্টারপ্রেনিয়রশিপ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট যোজনা। এটা কিন্তু একটা অ্যাক্রোনিম। আরেকবার বলছি, রুরাল অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট যোজনা। এটা কি? এটা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। ঠিক আছে, এটি একটি স্কিল বা দক্ষতা পরিবর্ধক একখানা প্রস্তাবনা। এটা কি করতে চাইছে না, স্ট্রেনদেন স্টুডেন্টস উইথ স্কিলস so as to enable them to tackle global challenges and to improve both their employability as well as ability to set up a venture. তো কী বলছে না,
মানে আগামী বিশ্বে যে সমস্ত সামাজিক মন্দাগুলো বা যে সমস্যাগুলো যেগুলো বিশ্বস্তরে বা জাতীয় স্তরে আসতে চলেছে সেইগুলোর সঙ্গে যুঝার মতো করে স্কিল তৈরি করা হয় এখানে। বিশেষত রুরাল যে ইউথটা রয়েছে, মানে আমাদের গ্রামের যারা যুবক আছে বা যুবতী রয়েছে, যে যুবশক্তিটা রয়েছে সেটাকে কাজে লাগানোর জন্য, যাতে তারা পরবর্তীকালে তাদের এই দক্ষতার অনুযায়ী তাদের কাজ পায় বা তাদের এন্টারপ্রেনিয়রশিপটা তারা তৈরি করতে পারে। এটা কি বেসিক্যালি ইট ইজ অ্যান অল ইনক্লুসিভ অ্যাপ্রোচ টু স্ট্রেনথেন দ্য এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সিনারিও ইন দ্য কান্ট্রি। অল ইনক্লুসিভ, এখানে সমস্ত রকম আছে। এর মানে এইটা নয় যে এটা শুধুমাত্র এগ্রিকালচারগুলো বেস্ট করে। এগ্রিকালচার হতে পারে, অ্যানিম্যাল অ্যান্ড ফার্মিং হতে পারে, তোমার হয়তো অন্যান্য যেগুলো সেক্টর রয়েছে, যেমন ধরো কোনো একটা দোকান দিচ্ছ বা কোনো একটা বিজনেস করছো কিছুর। এগ্রিকালচারাল তো শুধুমাত্র চাষবাসে হয় না, এছাড়াও তোমার এগ্রিকালচারাল যে প্রোডিউসগুলো আছে সেগুলোকে তুমি যখন মার্কেটিং করছো সেগুলো হতে পারে, তোমার চামড়ার ব্যাগ তৈরি করা হতে পারে। তো বেসিক্যালি একটা ওভারঅল একটা ইনক্লুসিভ একখানা জিনিস তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে সমগ্র দেশের জন্যই উন্নতি সূচক। এর মানে মেন কম্পোনেন্টসগুলো কী কী থাকবে? একটা হবে কম্পিটেন্ট হবে, সেকেন্ড হবে কোয়ালিটি কনসিয়াস, অবশ্যই তোমার কোয়ালিটি ভালো হতে হবে, মার্কেট স্যাভি হতে হবে, ইনোভেটিভ হতে হবে, এবং গ্লোবালি যে কম্পিটিটিভ এন্টারপ্রেনিয়ার্স যারা রয়েছে তাদের সঙ্গে যেন কম্পিট করতে পারে ভারতবর্ষের মানুষরা বা ভারতবর্ষের যুবক যুবতীরা, সেইটার কথা এখানে মাথায় রাখা হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আমরা চলে যাই ইন্ডিয়া এবং মলডিভসের মধ্যে MOU অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং 4টে সাইন হয়েছে, তার বিবরে। সেখানে আমাদের GS পেপার 2-তে ইন্টারন্যাশনাল রিলেশনস, GS পেপার 3-তে ইকোনমিক টাই আপস, এইগুলোর মধ্যে থেকে আসতে পারে। এছাড়া প্রিলিমসে জন্য এটা ইম্পর্টেন্ট, বিশেষত WBCS-এর ক্ষেত্রে, কারণ WBCS মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কিন্তু এর আগে বহুবার কোয়েশ্চেন করেছে। তো এটা কী করতে চাইছে? তা এরা হচ্ছে নিউ দিল্লি এবং মালে, মানে সোজা কথা ইন্ডিয়া এবং মালদ্বীপস, এরা একে অপরের সাথে 4টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। তার মধ্যে কী আছে না, ইন্ডিয়া মালদ্বীপকে $100 মিলিয়ন গ্র্যান্ট করছে। তো এই যে MOUগুলো হয়েছে, এর মধ্যে 2টি MOU হচ্ছে হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে তার মধ্যে স্পোর্টস আছে, তার মধ্যে ইউথ ডেভেলপমেন্ট আছে, তার মধ্যে তোমার স্কিল ডেভেলপমেন্টস রয়েছে। এইগুলো হচ্ছে দুটো MOUতে বলা আছে। তো এছাড়াও ইন্ডিয়ার যে 500 মিলিয়ন প্রজেক্ট আছে, কানেক্টিভিটি প্রজেক্ট বিটুইন দিল্লি অ্যান্ড মালে, তার মধ্যে পড়ছে এয়ার বাবলস এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টসগুলো যেগুলো ইন্ডিয়া নিয়েছে মালদ্বীপকে সাহায্য করার জন্য তাদের উন্নতি হতে পারে, সেইগুলোর কথা কিন্তু MOUতে বলা হয়েছে। তো এটা গেলো MOUর বিষয়। এখন এখান থেকে আমাদেরকে একটা জিনিস একটুখানি ক্যাচ আপ করতে হবে, সেটা হচ্ছে নেইবারহুড ফার্স্ট পলিসি অফ ইন্ডিয়া। কী বলছে? এটা হচ্ছে ইন্ডিয়ার ফরেন পলিসিরই একটা অঙ্গ। সেখানে কি বলছে না, আগে ইন্ডিয়া চাইছে যে ইমপ্রুভ দ্য টাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারহুডস। মানে আগে যে পলিসিগুলো সেগুলো ছিল, সেগুলো যেমন অ্যাক্ট ইস্ট পলিসি, ঠিক আছে, তার আগে ছিল হচ্ছে থিঙ্ক ইস্ট পলিসি, তার আগে ছিল হচ্ছে থিঙ্ক ওয়েস্ট, তারপরে এলো অ্যাক্ট ওয়েস্ট। এখন বলছে যে নেইবারহুড ফার্স্ট পলিসি, অর্থাৎ আগে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, তারপরে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে বাইরের দেশের সাথে কাদের সঙ্গে বিজনেস করবো কি করবো না, কাদের সঙ্গে আদান প্রদান হবে কি হবে না, সেটা পরবর্তী কথা। কিন্তু আগে নেইবারহুড ফার্স্ট এই পলিসিটাকে আনা হয়েছে। কি করা হচ্ছে? এটা কিন্তু খুব ভালোভাবেই চালু করা হয়েছিল, আমাদের প্রাইম মিনিস্টার চালু করেছিলেন, যেটা হচ্ছে সার্ক সামিটে, ঠিক আছে। এবং তারপরে একটি মিনি সার্ক সামিটও তৈরি করা হয়, সেখানে সাউথ এশিয়ান সমস্ত কান্ট্রিজকে ডাকানো হয়, এবং ডাকার ফলে তারা হচ্ছে এই নেইবারহুড ফার্স্ট পলিসিতে ইন্ডিয়াকে অ্যাপ্রিসিয়েটও করে। এবং এই যে পলিসিটা আছে, এর ফার্স্ট ভিজিট কেউ ছিল, এই পলিসির আন্ডারে ফার্স্ট ভিজিট ছিল হচ্ছে ভুটানে, যে মোদি গিয়েছিলেন অ্যাজ দ্য ফার্স্ট ফরেন ভিজিট টু ভুটান ইন হিজ ফার্স্ট টার্ম। এই হলো আজকের 3টে কারেন্ট অ্যাফেয়ার্সের মোটামুটিভাবে একটা আলোচনা। আশা করছি এটা তোমাদের উপকারে আসবে, তোমরা এখান থেকে উপকৃত হবে। তো এর উপরেই ভিত্তি করে আমরা 2টো প্রশ্ন নিয়ে নেব। প্রথম প্রশ্ন কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ নেইবার
of Ethiopia. আবারও বলছি, কোয়েশ্চেনটা ট্রিকি কোয়েশ্চেন. Which of the following is not a neighbor of Ethiopia? First, Eritrea, B, Djibouti, C, Somaliland, or D, Nigeria. আনসারটা তোমরা দাও আমাদের কমেন্ট সেকশনে. সেকেন্ড কোয়েশ্চেন কি? The student ready program is associated with A, study in abroad, B, study on animal husbandry and livestock, C, study on agriculture, or D, rural development and entrepreneurship. এই দুটো কোয়েশ্চেন থাকলো. আশা করছি আজকে আলোচনার উপর ভিত্তি করে তোমরা কোয়েশ্চেন দুটো আনসার করতে পারবে. যদি নাও করতে পারে পরের দিন আমরা প্রথমেই জানিয়ে দেবো. আশা করছি আমাদের আজকের এই এপিসোড তোমাদের ভালো লাগলো, তোমাদের উপকারে লাগলো. সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস এপিসোড. Subscribe to our channel if you are new to this video, and stay happy and stay safe. Thank you very much.